সপ্তম শ্রেণীর ভূগোলে চতুর্থ অধ্যায়ের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগত। গতকাল আমরা মালভূমির শ্রেণী বিভাগ শেষ করেছি। আজকে আমাদের এখান থেকে শুরু হবে। দেখো, এলিনা কলকাতার মেয়ে। তোমরা যারা কলকাতার বা আশপাশের জেলাগুলিতে থাকো নিশ্চয়ই লক্ষ্য করেছো এখানকার ভূমি আদৌ উঁচু নিচু নয়, বরং অনেক বেশি সমতল। তো আমরা এবারে সমভূমিটা করবো। দেখো, কোনো নিচু সমতল বিস্তীর্ণ ভূমির উপরে সমভূমি। তাহলে সমভূমি হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকবে? দেখো, তার বৈশিষ্ট্য এগুলি হচ্ছে তার বৈশিষ্ট্য, যে নিচু হবে, সমতল হবে এবং বিস্তীর্ণ জায়গা দিয়ে অবস্থান করবে, তাকে সমভূমি বলা হয়। প্রায় প্রতিটি মহাদেশে বিস্তীর্ণ সমভূমি আছে। যেমন আমাদের এশিয়ার বিস্তীর্ণ সমভূমি হচ্ছে গাঙ্গেয় সমভূমি, এশিয়ার গাঙ্গেয় সমভূমি, আফ্রিকার নীলনদের সমভূমি, উত্তর আমেরিকার প্রেইরি, দক্ষিণ আমেরিকার কম্পাস, পৃথিবীর বিখ্যাত সমভূমি। আমাদের এই কটা কিন্তু মুখস্থ করতেই হবে ষষ্ঠ শ্রেণীর জন্য। এগুলো যদি এখন থেকে তোমাদের খুব ভালো পড়া থাকে তাহলে দেখবে যে পরবর্তীকালে জীবনে যদি কম্পিটিটিভ পরীক্ষায় বসতে হয় যে কোনো ধরনের, তাহলে কিন্তু খুব খুব কাজ দেবে, খুব কাজে লাগে। এবার দেখো, সমভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু হয় না, 300 মিটারের কম। তাহলে এটা আর একটা আমরা বৈশিষ্ট্য পেলাম যে সমভূমি 300 মিটারের কম উঁচু। সমভূমির উপরিভাগ সমতল বা খুব সামান্যটাই ফেলা নয়। পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। তাহলে সমভূমি মূলত পলি দ্বারা গঠিত হয়, ফলে এই অঞ্চল খুব উর্বর হয়। এবং যেহেতু উর্বর হয় তাহলে এখানে মানে জনগণের বেশি লোক বাস করে, অর্থাৎ জনঘনত্ব খুব বেশি হয়। এবার দেখো, আমরা সমভূমি প্রকারভেদ করব। দেখো, সমভূমিকে ক ভাগে ভাগ করা আছে? দেখো, সমভূমিকে 3 ভাগে ভাগ করা আছে: পলি গঠিত সমভূমি, লাভা গঠিত সমভূমি আর লোয়েস সমভূমি। আমরা প্রথমে করব পলি গঠিত সমভূমি। পলি গঠিত সমভূমি কাকে বলে? দেখো, পলি গঠিত সমভূমি কাকে বলে? এই কথাটার মধ্যে কিন্তু উত্তর আছে, এই পলি গঠিত সমভূমি। তাহলে পলি দ্বারা যে সমভূমি গঠিত, পলি কি আমরা জানি? পলি কোথায় জমা হয় তা আমরা জানি, যে নদী প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূত্বক ক্ষয়ে যায়, সেই ক্ষয়ে যাওয়া অংশটা যখন নদী, সমুদ্র, হ্রদ ইত্যাদিতে গিয়ে প্রাকৃতিক শক্তির দ্বারা সঞ্চিত হয়, তখন তাকে আমরা বলি পলি। তাহলে পলি নদী, সমুদ্র, হ্রদে ধীরে ধীরে সঞ্চিত হয় এবং নদী, সমুদ্র, হ্রদ দীর্ঘদিন ধরে পলি জমির যে সমভূমি সৃষ্টি করে তাকে বলা হয় পলি গঠিত সমভূমি। ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি এরকম সমভূমি। তাহলে ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল হচ্ছে পলি গঠিত সমভূমি অঞ্চল। এবার দেখো, আগ্নেয়গিরির লাভা জমি যে সমভূমি গঠিত তাকে লাভা সমভূমি। দেখো, আমাদের দ্বিতীয়টা ছিল হচ্ছে লাভা সমভূমি। তাহলে লাভা সমভূমি, দেখো কথাটার মধ্যে কি আছে? লাভা কোথা থেকে নেবে? আগ্নেয়গিরি থেকে নেবে। তাহলে লাভা জমির যে সমভূমি সৃষ্টি হয় তাকে বলা হয় লাভা সমভূমি। দাক্ষিণাত্যের উত্তর অংশের সমভূমি হচ্ছে লাভা সমভূমি। এবার দেখো, আমাদের এর পরেরটা কি আছে? লাভা সমভূমির পর আমরা সেখানে রেখেছিলাম কাকে? লোয়েস সমভূমি। দেখো, লোয়েস সমভূমি। তাহলে আমাদের লোয়েস সমভূমিটা পড়তে হবে। এবার দেখো, লোয়েস সমভূমি মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়েস সমভূমি। এই গভীর মরুভূমির বালি উড়ে গিয়ে সঞ্চিত হয়ে এক জায়গায় অনেক দূরে সঞ্চিত হয়ে সমভূমি গঠন করেছে। তো এইরকম মরুভূমির বালি যদি বহুদূর উড়ে গিয়ে বাতাসে উড়ে গেল গিয়ে একটা জায়গায় সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে বলা লোয়েস সমভূমি। তাহলে সমভূমি 3 প্রকার আমাদের পড়া হবে এবং প্রত্যেকটা সমভূমি উদাহরণ আমাদেরকে করে রাখতে হবে। চলো, এর পরের পৃষ্ঠায় কি আছে আমরা দেখে নেব। এবার দেখো, পরের পৃষ্ঠায় মগজাস্ত্র ধরতে পারলে লিখতে পারবে।
দেখো তোমাদের প্রত্যেকটা ক্লাস যদি তোমরা ভালো করে পড়ে থাকো বা আমাদের ভিডিও দেখে থাকো এবং তারপরে বই টেক্সট বই পড়ো, টেক্সট বই না পড়লে কিন্তু মনে রাখতে হবে টেক্সট বই পড়তেই হবে। এখানে দেখো তোমরা এখানে যা যা দেওয়া আছে আমরা গত ক্লাসগুলো সব আলোচনা হয়ে গেছে, তবুও মোটামুটি একটু মনে করে দিই। পর্বত মালভূমি সমভূমি উচ্চতা দেখা যায়, তাহলে এটার উচ্চতা কত নিশ্চয়ই তোমরা বলতে পারবে। এটা 300 মিটারের থেকে কত হবে, 300 মিটারের থেকে বেশি, 300 মিটারের থেকে বেশি হবে। এটা কত হবে, 900 মিটারের থেকে বেশি। তাহলে দেখো খুব সহজে আমরা পেরে যাবো যদি আমরা ঠিকঠাক পড়ে রাখি। না তাহলে আমি আরেকবার লিখিয়ে দিই, এটা মুছে গেল। এটা হচ্ছে 300 মিটারের থেকে বেশি, 300 মিটারের থেকে বেশি হবে। এটা কত হবে, 900 মিটারের থেকে বেশি, 900 মিটারের থেকে বেশি। এরপরে দেখো বৈশিষ্ট্য, এটা কি হবে, বিস্তীর্ণ জায়গা জুড়ে অবস্থিত হবে, খুব উঁচু খাড়া ঢাল বিশিষ্ট হবে, এর চারদিক খাড়া ঢাল বিশিষ্ট হবে, সমভূমি কি হবে, বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থান করে। মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, সর্বোচ্চ মালভূমি, তাহলে কি হবে তোমরা জানো, নিজেরা পড়ার চেষ্টা করবে। আমি দুই একটা পড়ে দেখে দিচ্ছি। তিব্বতের মালভূমি হচ্ছে, তিব্বত মালভূমি হচ্ছে সর্বোচ্চ মালভূমি। এবার দেখো পর্বতের বৈশিষ্ট্য, মালভূমির বৈশিষ্ট্য, সমভূমির বৈশিষ্ট্য সব আমি করে দেখাবো না, তোমাদের করতে হবে। কারণ যেহেতু পড়ানো হয়ে গেছে তোমাদের এটা সহজে করে দেওয়া উচিত। এখানে কঠিন কিছু নেই, যদি কোনো জায়গা আটকে যায় তাহলে ওই জায়গাটা বইতে খুলে আবার ভালো করে পড়ো। টেক্সট বই বারবার পড়তে হবে, টেক্সট বই পড়ার বিকল্প কিছুই নেই। আগে টেক্সট বই পড়ো, তারপরে অন্য কথা হবে। এবার দেখো পর্বত মালভূমি সমভূমি আমাদের জীবনে প্রভাব কতখানি। আমরা তো 3 ধরনের ভূমিরূপ পড়লাম। প্রথমেই পড়েছিলাম যে ভূমিরূপকে 3 ভাগে ভাগ করা হয়, 3 ধরনের ভূমি। এই যে 3 ধরনের ভূমিরূপ, এই 3 ধরনের ভূমিরূপের মধ্যে 3 ধরনের ভূমিরূপ আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে। কারণ ভূমিরূপের সঙ্গে মানুষের জীবন অঙ্গাঙ্গিকভাবে সম্পর্কিত। ভূমির প্রকৃতি যেমন মানুষ সেরকম ভাবে মানুষের জীবনযাত্রা করে থাকে। মানুষের জীবনযাত্রা ভূমির প্রকৃতির উপর নির্ভর করে। তার জীবিকা কেমন হবে, সে কেমন পরিশ্রমী হবে, সে তার সামাজিক সাংস্কৃতিক অবস্থান কি হবে, সবই কিন্তু এই ভূমির সঙ্গে সম্পর্কিত। তাহলে আমরা এবার দেখে নেব চলো আমরা দেখে নিই। এখানে ছবি অনেক দেওয়া আছে, তোমরা ছবিগুলো দেখার চেষ্টা করবে। দেখো আমাদের জীবনে ভূমিরূপের প্রভাব, আমাদের জীবনে ভূমিরূপের প্রভাব বইতে ছবিগুলো আছে, এখানে তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ। কিন্তু আমাদের এখানে একটা সুবিধা আছে, এই যে মানব জীবনে ভূমিরূপের প্রভাব, এখানে 3 ধরনের ভূমিরূপের মধ্যে 3 ধরনের ভূমিরূপের প্রভাব আমাদের করতে হবে। পর্বত করতে হবে, মালভূমি করতে হবে, আর সমভূমি করতে হবে। দেখো 3টে কিন্তু আমাদের করতে হবে। কেন 3টে করতে হবে, এই তো 3টে, কিন্তু 3টে আমরা কেন মুখস্থ করতে যাবো বা ভালো করে বুঝতে পারবো। আমরা প্রত্যেকে কোনো না কোনো একটাতে বাস করি, হয় সমভূমি অঞ্চলে। যদি আমরা সমভূমি অঞ্চলে বাস করি তাহলে সমভূমি অঞ্চলে জীবনযাত্রা কি আমরা সেটা একবার বইতে পড়লে বুঝে যাবো যে কীভাবে গুছিয়ে লিখতে হবে। আর বাদ বাকি আমাকে ভালো করে জানতে হবে পর্বত আর মালভূমি। যদি কেউ মালভূমি অঞ্চলে বাস করে তাহলে তাকে জানতে হবে পর্বত সমভূমি। এইভাবে দেখো, তাহলে একটা যদি আমরা ঠিকঠাক জানি তাহলে বাদ দুটো যদি আমরা ঠিকঠাক জানি তাহলে হয়ে যাবে। আমরা যেটাই বাস করি সেটা খুব সহজে লিখতে পারি। এবার দেখো এটা পার্বত্য অঞ্চলের প্রভাব, সমভূমিতে মানব জীবনে পার্বত্য অঞ্চলের প্রভাব। উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়। এই নদীগুলি থেকে সারা বছর জল পাওয়া যায়, যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। তাহলে আমরা পড়ছি পর্বতের প্রভাব। তাহলে এখানে আমরা পাশে যদি ছোট করে পয়েন্ট করে লিখে নিই তাহলেও আমাদের সুবিধা হবে। তাহলে বরফ, প্রচুর নদী, তাহলে বা এইটাই হচ্ছে আমাদের মূল কথা। মূল কথার তলায় দাগ দিতে পারবো।
তাহলে অনেক নদীর সৃষ্টি হয় যেগুলো বরফ গলা জলে পুষ্ট এবং বরফ গলা জলে পুষ্ট নদীতে সুবিধা কি না সারা বছর এই নদীগুলিতে জল থাকে, যেমন নৌ পরিবহনের সুবিধা হয় তেমনি চাষবাসেরও সুবিধা হয়। তাহলে প্রচুর নদী বরফ গলা জলেতে পুষ্ট প্রচুর নদী, এইটা হচ্ছে পয়েন্ট। এই পয়েন্ট করে করে আমরা মনে রাখবো। দেখো দ্বিতীয়ত, জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়, হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটায়। তাহলে দেখো 2 নম্বর পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে বৃষ্টিপাত। তাহলে পর্বতে বায়ু বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়, যেটাকে আমরা বলি শৈলক্ষেপ বৃষ্টি। তাহলে ভারতবর্ষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে যে শৈলক্ষেপ বৃষ্টি হয় সেটা হিমালয় পর্বতে চলে। এবার দেখো 3 নম্বর, তাহলে এটাকে আমরা নম্বরও এরকম দিয়ে দিতে পারি। এটা তাহলে আমাদের হবে 3 নম্বর, এটা হবে 2 নম্বর। এবার দেখো কি আছে, পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ এবং শীতল বায়ু প্রবাহকে আটকাতে পারে। তাহলে দেখো এটা আমরা পয়েন্ট করবো যে উষ্ণ ও শীতল বায়ুকে হাত থেকে রক্ষা করে। আমাদের উত্তরে কি আছে, হিমালয় পর্বত সাইবেরিয়া থেকে যে তীব্র শীত ঠান্ডা বাতাস আসে, সেই বাতাসকে বাধা দিয়ে আমাদেরকে শীতলতার হাত থেকে রক্ষা করে। এরপরে এটা মনে হচ্ছে 4 নম্বর হবে, পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান কাঠ পাওয়া যায়। তাহলে এটা পয়েন্ট করবো মূল্যবান নরম কাঠ পাওয়া যায়। পর্বতের ঢালগুলোয় ভালো পশু চারণ ক্ষেত্রে, দেখো পশু চাষ করা যায় ভালো। পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদীগুলির জলবিদ্যুৎ উৎপাদন। তাহলে দেখো নদী দিয়ে আমরা দুটো পেলাম। একটা হচ্ছে নদীগুলি সারা বছর প্রচুর নদী উৎপন্ন হয়, নদীগুলিতে সারা বছর জল থাকে, নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক হয় যেহেতু সারা বছর জল থাকে। এরপরে দেখো পরের পয়েন্ট কি হবে, যে প্রচুর পার্বত্য অঞ্চলে খনিজ পদার্থ প্রচুর পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে আমাদের পয়েন্ট, প্রচুর পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায়। এরপরে দেখো পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ঠান্ডা আরামদায়ক হয়, এখানে প্রচুর পর্যটন ক্ষেত্র গড়ে উঠেছে বা পর্যটন ক্ষেত্রে পার্বত্য অঞ্চল খুব অগ্রগামী। এই যে পর্যটন কেন্দ্র কোথায় আছে দেখো, পার্বত্য অঞ্চলে দার্জিলিং, উটি, সিমলা। এরপরে দেখো আমরা মালভূমি অঞ্চল, তাহলে মালভূমি অঞ্চলটা আমরা ভালো করে পড়ব। দেখো মালভূমি অঞ্চলে কি আছে, দেখো বেশিরভাগ বড় বড় মালভূমিগুলি প্রায় সবই শুষ্ক জলবায়ু অঞ্চলে অবস্থিত। বৃষ্টিপাত কম হয়, বিস্তীর্ণ তৃণভূমিতে ব্যাপকভাবে পশুচারণ করার অনুকূল করে। তাহলে মালভূমি অঞ্চল কোথায় গড়ে ওঠে, শুষ্ক জলবায়ু অঞ্চল, এবং এখানে যে বিস্তীর্ণ এলাকা তৃণভূমি থাকে, ফলে এখানে প্রচুর পরিমাণে পশুচারণ ক্ষেত্র গড়ে উঠেছে। তারপরে দেখো বেশিরভাগ মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পায়। তাহলে দেখো এটার সাথে পার্বত্য অঞ্চলের মিল আছে, কিন্তু তা সত্ত্বেও বিশেষ করে মনে রাখতে হবে যে মালভূমি অঞ্চল সবসময় খনিজ সম্পদের সমৃদ্ধ। মালভূমি অঞ্চলের রুক্ষ মাটি এবং প্রতিকূল জলবায়ুর কারণে এখানে চাষবাস খুব একটা হয় না, চাষবাস খুব কম। যেহেতু চাষবাস খুব কম হয়, তাহলে এখানে জনঘনত্ব কম হবে। পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদ নদী পরিসঞ্চয় করে সৃষ্টি হয়। আচ্ছা, এটা সমভূমি অঞ্চলে বলছি। তাহলে দেখো মালভূমি অঞ্চলে আমরা 3টে পেলাম, খনিজ সম্পদে সমৃদ্ধ, তারপর মালভূমি অঞ্চলে চাষবাস খুব কম হয়, আর মালভূমি অঞ্চলে ব্যাপক পশুচারণ ভূমি থাকে, পশু পালন হয়। কিন্তু সর্বাধিক আমাদেরকে মনে রাখতে হবে যে পার্বত্য অঞ্চল খুব ভালো করে পড়ে রাখবে, পার্বত্য অঞ্চলের যে প্রভাবগুলো, আর মালভূমি অঞ্চলে এই খনিজ সম্পদে সমৃদ্ধ এই জায়গাটা খুব করে মনে রাখবে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দেখো সমভূমি অঞ্চল, মানব জীবনের সমভূমির প্রভাব। দেখো এটা তাহলে হচ্ছে সমভূমি, মানব জীবনের সমভূমির প্রভাব। পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদ নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। সমভূমি অঞ্চল খুব উর্বর হয়। তাহলে এটাকে আমরা পয়েন্ট করতে পারি যে সমভূমি অঞ্চল খুব উর্বর হয়। এরপরে দেখো একাধিক নদী কেন্দ্রিক সভ্যতা সমভূমিতে গড়ে উঠেছে। বর্তমানে বেশিরভাগ শহর, নগর, জনপদ সবই সমতল ভূমিতে
অবস্থিত। বিস্তীর্ণ উর্বর সমতল ভূমি থাকায় কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসা বাণিজ্য সব কিছুর সুবিধা দেখা যায়। এই জন্য সমভূমি অঞ্চলগুলো পৃথিবীর জনবহুল অঞ্চলে পরিণত হয়েছে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, 2 নম্বরের প্রশ্ন হতে পারে, পৃথিবীর যে সমভূমি অঞ্চলে জনঘনত্ব বেশি কারণ কি? তার বেশি কারণ হচ্ছে এই উত্তরটা আমাকে লিখতে হবে। বোঝা গেল? তাহলে সমভূমি মানব জীবনে 3 ধরনের ভূমিরূপের প্রভাব। আর সমভূমি অঞ্চল, এখান থেকে একটা 2 নম্বরের প্রশ্ন হতে পারে, সেটা বলে দিয়েছি যে সমভূমি অঞ্চল বেশি জনঘনত্বযুক্ত হয়ে গেল। পার্বত্য অঞ্চলের প্রভাব খুব ভালো করে পড়বে। এরপরে দেখো এখানে একটা রয়েছে, এটা চার্ট আছে, এই চার্টটা নিজেরা পূরণ করার চেষ্টা করতে পারো। নিজেরা চেষ্টা করবে, তাহলে দেখবে খুব সহজে আমরা অনেক কিছু শিখে যাবো। নিজেরা ভেবে তৈরি করবে। পার্বত্য অঞ্চলে কি কি হয়, পশুপালন হয়, পর্যটন শিল্প। দেখো আমি একটা ঘর করে দিচ্ছি, প্রধান জীবিকা কি কি হতে পারে। পার্বত্য অঞ্চলের প্রধান জীবিকা আমি একটা করে দেবো, তোমাদেরকে বাদ বাকিটা করতে হবে। দেখো পার্বত্য অঞ্চলে কৃষিকাজ হয় কম পরিমাণে, ব্যবসা করা যাবে, পরিবহন উন্নত নয়, পশুপালন করা যাবে, পর্যটন শিল্প রয়েছে, ভারী শিল্প সম্ভব নয়, কাঠ শিল্প আছে, খনিজ উত্তোলন হয়, বিনোদন শিল্প কম পরিমাণে হতে পারে। এবার দেখো মালভূমি অঞ্চল, তাহলে মালভূমি অঞ্চল এগুলো নিজেরা বসে বসে করবে, দেখবে খুব ভালো লাগবে। মালভূমি অঞ্চলে কৃষিকাজ ভালো হয় না, পশুপালন হয়, ব্যবসা, এখানে শিল্প আছে, খনিজ উত্তোলন করা হয়, ভারী শিল্প হতে পারে যেহেতু খনিজ পদার্থ পাওয়া যায়, কাঠ শিল্প নেই কারণ তৃণভূমি অঞ্চল, পর্যটন বিনোদন শিল্প নেই, পরিবহন শিল্প খুব ভালো হবে মোটামুটি। এবার দেখো সমভূমি অঞ্চলে কি হয় একটু দেখে নিই। সমভূমি অঞ্চলে কৃষিকাজ খুব ভালো হয়, শিল্প হবে, ব্যবসা হবে, পশুপালন হবে। শিল্প যে খুব ভালো হবে তা না, কারণ শিল্পটা বেশিরভাগ ভারী শিল্প মালভূমি অঞ্চলে। পরিবহন আছে, খনিজ উত্তোলন খুব বেশি হয় না, পর্যটন কেন্দ্র আছে, বিনোদনও হতে পারে। এবার দেখো তাহলে আমরা বুঝতে পারলাম যে এই জায়গাটা দেখে আমরা কোন জায়গায় টিক মার্ক বেশি আছে, তাহলে সেই জায়গায় মানব জীবনে সেই জায়গায় বসবাসের তত বেশি উপযোগী হবে। যাই হোক, এর পরে আমাদের আর কি আছে আমরা দেখে নেব। এই চ্যাপ্টার মনে হচ্ছে এখানে আচ্ছা, এখানে একটা সমীক্ষা